আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইইবির ৬১তম সমাবর্তন অনুষ্ঠিত। রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ বিকেলে মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ, নয়াপল্টনে সমাবেশ করবে যুবদল। নরসিংদী গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, দিনাজপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় ২ জন নিহত। কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়িতে ৩ দশক ধরে পরিত্যক্ত ইউনিয়ন বিএস কোয়ার্টারগুলো পরিণত হয়েছে মাদকের আখড়ায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে সবসময় সর্বোচ্চ ভূমিকা রেখে আসছে বলেও মন্তব্য করেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৬১তম সমাবর্তনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে গতিশীল ভূমিকায় বাংলাদেশ আওয়ামী লীগে সবচেয়ে এগিয়ে বলেও মন্তব্য করেন তিনি। শুধু নির্মাণের জন্য নির্মাণ কাজ না করে মানুষের যেন উপকার হয়, সেই লক্ষ্যে পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্পের পরিকল্পনা নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা পরিকল্পনা আমরা পরিকল্পিতভাবে করেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ সত্যিকারভাবে বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা তা করতে সক্ষম হয়েছি। আর 2021 সালে আমরা যা আপনারা জানেন যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন থেকে আমাদের যথাযথ পরিকল্পনা নেওয়া সেটা আমরা নিয়েছি, কিন্তু আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যাব, কারণ এখান থেকে যে সুযোগগুলি আমরা পাবো সেটা যথাযথভাবে আমাদের কাজে লাগাতে হবে। আর যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমরা মোকাবেলা করতে পারবো এবং আমরা তা পারবো, এটা হলো বাস্তবতা। রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ বিকেল 3:30টায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিকেল 3টায় বিএনপির সহযোগী সংগঠন যুব দলের সমাবেশ। সন্ত্রাসের বিপক্ষে সচেতনতা ও সরকারের উন্নয়ন প্রচারের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বেলা 3:30টায় রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। বেলা 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে। শেষ ফ্লাইট যাবে আগামী 12 জুন। আজ তৃতীয় দিনের মতো হজে যাচ্ছেন যাত্রীরা, তবে এখনও অনেক হজ যাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। আজ শেষ হচ্ছে ভিসা আবেদনের দ্বিতীয় দফার বর্ধিত সময়, অর্থাৎ শেষ দিনে ভিসার দিকে তাকিয়ে আছেন অনেক হজ যাত্রী। যদিও ফের ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব গেছেন 6,392 জন যাত্রী। সাত সকালে ঢাকার আকাশে কালো করে নেমেছে বৃষ্টি। ভোর থেকে শুরু হওয়া মেঘের গর্জনের সাথে সকাল 7টার পরপরই সন্ধ্যার আবহ তৈরি হয়। এরপরই নামে ঝুম বৃষ্টি। তীব্র দাবদাহের পর চলতি মাসের শুরুর দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছিল জনজীবনে। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালে হঠাৎ বৃষ্টি হওয়ায় বেশ বিপাকে পড়তে দেখা গেছে শ্রমজীবী ও বেসরকারি চাকুরিজীবীদের। আর বৃষ্টি শুরুর পরে ঢাকার সড়কে যানবাহনের চলাচলও সীমিত হয়ে পড়ে। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর পাঁচদোনা চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাস চালক সালাম ও যাত্রী পিয়াল। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস
পরে নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকা অভিমুখী দ্রুতগতির হানিফ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর ৩ যাত্রী। গাজীপুরের বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনায় নিহত 2 জনের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঞ্জুর সরকার, এহসান হাসান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি KM আশরাফ উদ্দিন বলেন, নিহত 2 জনের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত না, তবে ধারণা করছি অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে। দিনাজপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার কাউগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজহার আলী ও রানা। এ ঘটনায় ট্যাঙ্ক লরির চালক রাজু খন্দকার ও তার সহকারী হেলপার সোহাগকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, কাউগাঁও এলাকার আব্দুস সোবহানের চায়ের দোকানে অবস্থান করছিলেন নৈশপ্রহরী আজহার ও চা খেতে আসা রানা। হঠাৎ ট্যাঙ্ক লরিটি চায়ের দোকানে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান আজহার। গুরুতর আহত অবস্থায় রানাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় ট্যাঙ্ক লরি চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারা গেছেন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুন্দশী এলাকায় তাকে গুলি করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ও নিহতের ভাই শাহাদাত শিকদার এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া থেকে নিজ বাড়ি মঙ্গলহাটার দিকে যাচ্ছিলেন শিকদার মোস্তফা কামাল। এ সময় কুন্দশী মঙ্গলহাটা গ্রামীণ সড়কের সমীর শিকদারের বাড়ির সামনে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে 3 দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ইউনিয়ন BS কোয়ার্টারগুলো। ভবনগুলোর কার্যক্রম বন্ধ থাকায় প্রয়োজনীয় কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। অন্যদিকে পরিত্যক্ত ভবনগুলোয় চলছে মাদক, জুয়ার আখড়া সহ নানা অসামাজিক কার্যকলাপ। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে 90 দশকের শুরুতে 10টি ইউনিয়ন নির্মাণ করা হয়, 13টি BS কোয়ার্টার। একজন কৃষিকর্মী ও ব্লক সুপারভাইজারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে সরকারের কৃষি সেবা নিশ্চিত করাই ছিল ভবন নির্মাণের মূল উদ্দেশ্য। কয়েক বছর পরেই তৎকালীন ব্লক সুপারভাইজাররা এসব ভবন ছেড়ে উপজেলা সদরে অবস্থান নিতে শুরু করলে ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে ভবনগুলো। কোয়ার্টারগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট বিভাগের নজরদারি বাইরে থাকায় দুর্বৃত্তরা খুলে নিয়েছে মূল্যবান আসবাবপত্র সহ দরজা জানালা। প্রাচীর ঘেরা পরিত্যক্ত এসব ভবন এখন মাদকসেবী ও জুয়ারিদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। সবকিছু ভাঙ্গা চুরা নিয়ে গেছে গা, এখন যা আছে ওইটার মধ্যে শয়তান ময়তান এসে জড়ো হয়। এই অবস্থায় পড়ে রয়েছে, তখন তো এটা বিষাক্ত একটা এলাকা হয়ে গেছে। এখানে ভাং গাঞ্জা খাওয়া শুরু হয়েছে। এইখানে নেশাদ্রব্য গ্রহণ করে, এখানে অনেক ছেলে পেলে আইসা তাস জুয়া খেলে। ভবনগুলো দ্রুত সংস্কার করে মাঠ পর্যায়ে পুনরায় কৃষি সেবা চালুর দাবি স্থানীয় কৃষকদের। এই বিল্ডিংগুলোকে দ্রুত সংস্কার করে কৃষি কর্মকর্তাদের যারা আছে তাদেরকে এখানে শিফট করা হোক, যাতে এলাকার কৃষকরা তৃণমূল পর্যায়ে সেবা পায়। ভবনগুলো পুনরায় উদ্ধার করে এবং কৃষি অফিসার এখানে নিয়োগ দিয়ে যাতে এলাকার কৃষক উপকৃত হতে পারে। পরিত্যক্ত এসব ভবনে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশি তৎপরতা জোরদার আশ্বাস দিয়েছেন পুলিশ। পুলিশি নজরদারি এবং তৎপরতা বৃদ্ধি করব, এখানে টহল জোরদার করব, যাতে এই ধরনের কোনো অপরাধ না হতে পারে। পরিত্যক্ত সরকারি কোয়ার্টারগুলোই সমাজবিরোধী কার্যকলাপের বিষয়ে কথা বলতে রাজি হননি স্থানীয় কৃষি বিভাগ। তবে ভবনগুলোর ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা আশাবাদী যে সদস্য সরকার এবং আমাদের হেডকোয়ার্টার থেকে এটার বরাদ্দ সাপেক্ষে এটা পুনর্নির্মাণ অথবা পুনঃস্থাপন অথবা সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন হবে। সরকারের কোটি টাকা নির্মিত পরিত্যক্ত কোয়ার্টারগুলোই অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি।
খাদ্য তালিকায় পুষ্টিগুণের শীর্ষে থাকা চিয়া সিডের আবাদ শুরু হয়েছে টাঙ্গাইলে। জেলার ভূঁইয়াপুর উপজেলার চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে দামি ফসলটির আবাদ শুরু করেছে স্থানীয় চাষিরা। প্রথম বছরে ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। প্রতিনিধি মির্জা মাসুদ রুবলের রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা। হাজারো ঔষধি গুণে ভরা ফসল চিয়া। এতে রয়েছে খাদ্য আঁশ, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সহ নানা উপাদান। মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, রক্তের কোলেস্টেরল কমানো সহ নানা রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে চিয়া সিড। মহা ঔষধি ফসলটির আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় মাত্র 15% জমিতে এবারই প্রথম চিয়ার আবাদ করেন টাঙ্গাইল জেলার ভূঁইয়াপুরের কৃষক রফিকুল ইসলাম। প্রকল্পের আওতায় কৃষককে দেয়া হয় বীজ, সারসহ নানা উপকরণ। মাত্র 5,000 টাকা ব্যয় করে 60 কেজি চিয়া ফসল পেয়েছেন এই কৃষক, যার বাজার মূল্য 30,000 টাকা। ফলন আমি আশা করতেছি 3.5 থেকে 4 মণ আমার হবে। তাতে আমি যা দেখি বাজার মূল্য আমি এখন বর্তমানে দেখতেছি যে 400 থেকে 500 টাকা পার কেজি। তাতে আমার খুবই ভালো লাগতেছে। নতুন ফসল দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার কৃষকরা। লাভজনক হওয়ায় এ ফসল আবাদে আগ্রহ তাদের। সামনে আবার সিজন আসলে আমিও এই চিয়া সিড চাষ করব, যাতে লাভবান হতে পারি। এই চিয়া সিডটা অল্প জমিতে অধিক ফলন পাওয়া যায়। পরীক্ষামূলক চিয়া আবাদে শতভাগ সাফল্য এসেছে জানিয়েছে কৃষি বিভাগ। এটা আমাদের সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে পারি এবং এর বাজার সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে, কৃষক লাভবান হবে। ফসলটি ব্যাপক হারে আবাদ করা সম্ভব হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আমেনা হীরা, মাইটিভি নিউজ। জলাবদ্ধতার জন্য রাজধানীর 10 অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে নগর ভবনে সচেতনতামূলক বর্জ্য প্রদর্শনী উদ্বোধন করে তিনি একথা জানান। যারা বর্জ্য খালে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আতিকুল ইসলাম। ড্রেনের মধ্যে আমাদের যে 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে, ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। কেউ যদি বর্জ্য থেকে যদি কেউ দিতে চায়, অবশ্যই আমরা খুশি হয়ে এই ধরনের বর্জ্য আমরা নিতে রাজি আছি। যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা ও বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী হায়দার আকবর খান রনু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই বামপন্থী নেতা। হায়দার আকবর খান রনু গুরুতর অসুস্থাবস্থায় গত সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হয়। মঙ্গলবার এই তথ্য জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী। এ সময় চিকিৎসার প্রয়োজনে স্বজন শুভার্থীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ করেন ডাক্তার লেনিন চৌধুরী। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।